একটা টিনের চাল দিয়ে পৃথিবীতে ফিনেক ফোটা জোছনা নেমে আসছে, সৌন্দর্য মোহিত করে নিগড়ে তুলবে দুই হৃদয়। একে অপরকে দেখবে উন্মাদ হয়ে দুই জোড়া চোখ। চুম্বকের আকর্ষণ বাড়তে থাকবে। সেকেন্ড মিনিট সময় পর সময় বৃদ্ধি পাবে ছটফটানি অন্তরে। উচ্চাটন ক্রমশ পাগল করে তুলবে দুজনকে। বিষয়টা সুন্দর না প্রিয়? একদম পাগল করা। ছাদে দাঁড়িয়ে মধ্যরাত্রিতে চাঁদ দেখছে আয়ুষ এবং পিউ। পিউর মাথায় একটা আয়ুষে চওড়া বক্ষে, বদনে তৃপ্তির ছাপ, শান্তির সুখ। প্রিয় মানুষের পাশে থাকলে সুখ সুখ অনুভব হয়, দূরে গেলে যেন অশান্তির ঝড় দাউ দাউ করে অগ্নিস্ফুটলিঙ্গ জ্বলে। এরপর তাই তাকে মানসিক শান্তি বলে অভিহিত করা বেমানান কিংবা ভুল নয়। খুশিতেও কি নিমজ্জিত করে রেখেছে পিউ। আয়ুষ ও কর্ণদুয়ারে মুখ ছুঁয়ে বলে, আপনার জোছনা বিলাসের সমাপ্তি কখন ঘটবে? কেন, তোমার ভালো লাগছে না? ভালো লাগার চেয়ে বেশি কিছু হচ্ছে। পিউর কপালে চিন্তার রেখা পড়ে। উল্টো মুখ আয়ুষের চেহারাটা দেখতে চাইলে থামিয়ে দেয় সে। আরও অনেক বেশি শক্ত করে চেপে ধরে বলে, এই অল্প আলোতে আমার ভিতরে কি চলছে বুঝবে তুমি? পিউ চিন্তিত ব্যগ্রস্বরে, এভাবে না হলে কিভাবে বুঝবো? বুদ্ধি বাড়িয়ে? আয়ুষের সোজা উত্তর। পিউ প্রতিবাদ করে বলল, আমি যথেষ্ট বুদ্ধিমতী, শুধু চশমা পরলে ব্রিলিয়ান্ট ভাব হয় এমন না। আমার বুদ্ধির সাথে টক্কর দিলে তুমি শূন্য। তাহলে আমার ভিতরে এমন কি চলছে বলো? আয়ুষের প্রশ্নে পিউ কয়েক পল ঢের ভাবল। পরক্ষণে লাজুক স্বরে বলল, জোছনা চাদর মরিয়ে বউয়ের সঙ্গে গভীর করার ইচ্ছে। আয়ুষ ফিক করে হেসে দিল। ওর সম্পূর্ণ দেহটা শূন্যে তুলে বলল, তুমি আসলে খুব বুদ্ধিমতী এবং কিউট বউ। এই বাড়িতে আসা 3 দিনের মাথায় নিচ থেকে আরিয়ানার শেয়ার রুমের সামনে এসে দাঁড়ালো। বিছানার উপর থাকা এলোমেলো কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রাখছিল শ্রেয়া। অকস্মাৎ নজর দরজায় যেতে বলল, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন আপু? ভিতরে আসুন। দোনামোনা করে ভিতরে ঢুকে আরিয়ানা। কোলে তিতিশা ওর শাড়ি খামছে ধরে রেখেছে। শ্রেয়া হাত বাড়িয়ে অনুমতি চাইল। ওকে নেন। আরিয়ানা সহজ সরল উত্তর, নাও। হতবাক স্তব্ধ শ্রেয়া, অবাক বেশ। তিতিয়া এক প্রকার ঝাঁপ দিয়ে পড়ল ওর বুকে, কিন্তু শ্রেয়ার চমক অটল। ও পরিবর্তন দেখছে, কিঞ্চিত পূর্ব আচরণের অমিল খুঁজে পাচ্ছে আজ আরিয়ানার মাঝে। ওকে মিষ্টি হাসি উপহার দিয়ে আরিয়ানা স্বীকারোক্তি, চেষ্টা করছি তোয়াসের জন্য সবার সাথে মিশব। ভালোবাসার মানুষের জন্য ত্যাগ ও ভালোবাসার মধ্যে পড়ে, তাই না? হ্যাঁ, যেমনটা তোয়াস ভাইয়া করেছিল আপনার জন্য, বাবা মার ভালোবাসা বিসর্জন দিয়ে। তবু প্রত্যাশা দিন শেষে আপনার মনে তাদের জন্য সম্মান যেন জাগে। তুর্য চলে গিয়েছে, তুমি যাওনি যে? ভার্সিটি অফ? আরিয়ানার প্রশ্নে তড়িৎ গতিতে একটা কথা মনে পড়ে যাচ্ছে। আর তাড়াতাড়ি করে বিছানার পাশে পড়ার টেবিলে হেলান দিয়ে রাখা মোবাইলটার দিকে ঘাড় বাঁকিয়ে তাকালো। তুর্য তাকিয়ে আছে গভীর দৃষ্টিতে। তার চোখ বনে গেল। ভার্সিটি খোলা থাকা গতকালই চলে যেতে হয়েছে তুর্য। সে আর খারাপ লাগলো অনুরোধ করে কয়েকদিনের জন্য থেকে যাওয়ার। আসলে এই সময়টা পরিবারের পাশে থাকা উচিত। ওর জন্য পিউ রয়ে গিয়েছে। ইশারার কাছে ডাকলো তুর্য। টেবিলের কাছে যেতেই কলটা কেটে দেয় বাকরুদ্র শ্রেয়া এই বলে, ভিডিও কলে থাকো। এই আবার কাছে ডেকে ফোন কেটে দেয়। নিমিষে ফোনটা আবার ঝংকার শব্দ সৃষ্টি হয়। এবার অডিও কল। আরিয়ানা নিশ্চুপ সবটা দেখছে। খারাপ লাগছে না ওর। ভালোবাসা দেখলে ভালোই লাগে। শ্রেয়া কলটা রিসিভ করে কানে ধরতে তুর্য অনীতিবিলম্বে লুহুক স্বরে বলে উঠল, আমার একটা দাঁতের স্পর্শ তুমি কুকরিয়ে যাও স্মরণ। অথচ তিতিশার ঘাড়ে খামচি দিল, টেরই পেলে না। ব্যাপারটা কি বলো তো? আমার বেলায় ইচ্ছে করে বেশি বেশি আদর পাওয়ার জন্য। ধারালো কথাবার্তা সইতে না পেরে চট করে ফোন কেটে দিল শ্রেয়া। হৃদয় স্পন্দন ক্রমশ উত্তাল হয়ে উঠেছে। এই হ্যালিপানা করে ছাড়বে এই পুরুষ বুড়ো বয়সে। আরিয়ানাকে সাথে নিয়ে কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে নিচে আসে শ্রেয়া। তিতিশার ওর চেহারার সর্বাঙ্গে ছোট ছোট হাত আলতো করে ছুঁয়ে দিচ্ছে। সোফায় বসে এটিমখানা যাবতীয় কাগজপত্র হিসেব করছে মেহেরিনা এবং ত্রিহা। এতকাল যাবৎ এই দায়িত্ব ছিল মাদারের,
তিনি একাই হাতে সবটা সামলাতেন, কিন্তু নতুন যে মাদার এসেছেন তার পক্ষে সম্ভব হচ্ছে না। সব কিছুতে কেমন গরমিল লাগিয়ে ফেলেছে। এই যে মাসের হিসাবটা নিজেরাই করে, পরের মাস থেকে একজন বিশ্বস্ত রাখার সিদ্ধান্ত নিলেন নজরুল চৌধুরী। তাছাড়াও এখন তোয়াস আছে, তুর্য, তোয়াস, আয়ুষ উপর এতিমখানা দায়িত্বটা চিরতরে তুলে দিতে চান তিনি। আরিয়ানাকে দেখে মেহেরিনা মিহি হাসলেন। শ্রেয়া এবং ওকে হাঁক ছেড়ে বলে, দুজনে দাঁড়িয়ে কেন, বসো। একটুখানি বিব্রত হলো আরিয়ানা। আসার পর মুহূর্ত হতে যে একটিবারের জন্য মেহেরিনার সঙ্গে কথা বলা হয়নি। কেবলমাত্র খাবার টেবিলে নজরুল চৌধুরীর সাথে কয়েকটা শব্দ বিনিময় করে, ব্যাচ এইটুকুনি। মনের গব্বর হাজারো সংখ্যা জানলেও সেগুলো এক প্রকার দমিয়ে আরিয়ানা হাসলো। হাসিটা কেমন চাপা চাপা। ধীর স্থির মন্থন গতিতে মেহেরিনা পাশে বসে পড়ে। সম্পূর্ণ বিষয়টা বিদেশে আর কাজল চক্ষে। অধৈর্যরা ক্ষীণ ছড়ায় ও পুরোপুরি না পারুক, আরিয়ানা চেষ্টা তো করছে। চেষ্টাটাই বা কজন করতে জানে। প্রচেষ্টা অভ্যন্তরে যেতে যেতে কোনো এক সময় গাঢ়ভাবে জড়িয়ে যাবে আপনের মায়ায়। এতপর অত্যাধিক অসম্ভব ব্যাপার হয়ে ওঠে সেই ইন্দ্রজাল মোহমায়া কাটিয়ে ওঠা। পারে না কেউ, পারে না এমন জাল হতে বেরিয়ে আসতে। সামরিককালে নিমিত্তে আসলেও অন্তত জলে উঠে হুটহাট করে কোনো রকম আগমনী বার্তা না দিয়ে, যেমনটা তোয়াশ দ্বারা হয়নি। সেও অনলে জ্বলছে, আপনজনের টানে ছুটে এসেছে। সিয়ার মানুষলোকে কয়েকটা বাক্য রচনা তৎক্ষণাৎ। শহরতলি জুড়ে মিলন কাহিনী ছড়াছড়ি থাকুক, কানে কানে বিনিময় করুক পোনায় মিশেল বাক্য। আকাশে কালো মেঘ নয়, শুভ্র রং থাকুক। হৃদয়ে হৃদয়ে বিচ্ছেদ নয়, সন্ধি হোক। মেহেরিনা চৌধুরী গলা শোনা যায় পুনর্বার। অত্যন্ত মমতা মাখানো সেই কণ্ঠ। শ্রেয়াকে বসার জন্য ডাকছেন তিনি। চিত্রপটে অনাবিল শান্তির সমীকরণ বয়ে যায়। দিন রাত, দিনকালক্ষণ সকল কিছু বদলে গেল। পরিবর্তন হয়ে গেল কর্কশ আচরণ, কোমলতা। মেহেরিনা নালিতে মা আদুরে ভাব খুঁজতে পায় আজকাল শ্রেয়া। দেরি না করে ঝটপট ওনার অন্য পাশে বসে পড়ল। ত্রিহা লক্ষ্য করল, আয়ুষী কবে আসবে চাচি? নানুবাড়ি বেড়ানো শেষ হয়নি? ত্রিহা উত্তরে জানালো, চলে আসবে আজকেই। ফোনে তোয়াশকে আসার কথা শুনে পাগল হয়ে যাচ্ছে। মা অসুস্থতায় ওনাকে নিয়ে আসতে বলিনি। আজকে আমি ড্রাইভারকে পাঠিয়ে দিব ওকে নিয়ে আসার জন্য। তিতিশা ঘাড় কাত করে ক্ষুদ্র আখিদয় নির্নিমেষ চাউনি নিবদ্ধ করে রেখেছেন মেহেরিনার মুখের দিকে। শ্রেয়ার চোখে পড়তেই চুপিসারে ত্রিয়াশার হাতে মুষ্টিবদ্ধ পুরো দিন মেহেরিনার শাড়ির একটুখানি অংশ। নিমিষে আঁচল টান অনুভব করতেই নিজের পাশে থাকে মেহেরিনা। ওনার মুগ্ধতা ভরপুর চোখ দুটো দেখে লাল লাল উষ্টযুগল ছড়িয়ে খিলখিল করে হাসে তিতিশা। কি সুন্দর প্রাণখোলা হাসি। সবার দৃষ্টি আপাতত ওর দিকেই। আঁচল টেনে বারংবার দাদির কোলে যেতে ইচ্ছে প্রকাশে মগ্ন তিতিশা, কিন্তু মেহেরিনা নেওয়ার সাহস পাচ্ছে না। ভীতি যদি আরিয়ানার খেপে যায়। ওর যে মানসিক অবস্থা, আকস্মাৎ রেগে মেগে যাওয়া স্বাভাবিক। তাই এখনও তিতিশাকে স্পর্শ করার দুঃসাহস করেনি তিনি। কিন্তু আজ ভাবনার বাহিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে কষ্ণকালেও ভাবেনি তিনি। না এনেছিলেন প্রত্যাশা, কল্পনা কিংবা স্বপ্নে। দেহের অঙ্গ প্রত্যঙ্গ স্থির হয়ে পড়েছে কারো ছোঁয়ায়। চমকপ্রদ সকলে। আরিয়ানা হাত ওনার হাতের উপরে। নিচু কণ্ঠে সে বলো, তিতিশা আপনার কোলে আসতে চাচ্ছে। নিচ্ছেন না কেন আম্মা? নয়নাভিরাম চাউনি শ্রেয়া। মেহেরিনার চোখে অশ্রু টলমল করছে। আম্মা? বিয়ের পর একটা বারও এই সম্বোধন করেনি আরিয়ানা। এত বছর পেরিয়ে এসে আজ করল। ডাকটা কত মধুর। শ্রেয়ার কোল থেকে চট করে তিতিশাকে নিয়ে বুকে জড়িয়ে ফেলেন তিনি। ক্রন্দনরত গলায় বার কয়েক বললেন, আমার নাতনি, আমার তোয়াশের মেয়ে, আমি দাদি হয়ে গেলাম। খুশি উৎফুল্লতা যেন ওনার সমগ্র সত্তা জুড়ে। আরিয়ানা নিজেকে তটস্থ করে নেয়। এ কয়েকদিনে অনেক কথা গুছিয়েছে। এক এক করে আওড়াতে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন আম্মা, আমি এখনও ঠিক পারছি না। মন বারবার আপনাদের কাছ থেকে সরে যেতে চায়।
হয়তো এটা আমার অসুস্থতার কারণে। আমি চেষ্টা করব, অনেক চেষ্টা করব আমার কারণে আর যেন কোনো সম্পর্ক না ভাঙে। আপনাকে মিসক্যারেজের অপবাদ দিয়েছিলাম, এটা শাস্তি আমি পেয়েছি। সেদিন মিসক্যারেজ আপনার জন্য নয়, বরং আমার উল্টোপাল্টো ওষুধ খাওয়ার জন্য হয়েছে। নিজেও বুঝতে পারিনি ছোট থেকে মানসিক রুগী আমি। তো আর ট্রিটমেন্ট না করতে দিলে সাইকিয়াট্রিস্ট নিজ মুখে না বললে কখনই বিশ্বাস করতাম না। আমার মনে হতো আমি যা করছি সব সঠিক, অন্যরা শুধু কেড়ে নিতে চায়। আপনাকে দেখলে জেদ কাজ করতো আমার। গলা ধরে আসে আরিয়ানার। পরবর্তী কথাটা খুবই কঠিন। টেনে টেনে বলল, আমার সৎ মায়ের অত্যাচারের কথা মনে পড়ে যেত, তাই কোনোভাবেই মেনে নিতে পারতাম না। দেখলেই মাথাটা ব্যথা করতো, সব কিছু এলোমেলো। ডাক্তারের প্রেসক্রিপ্ট করা ওষুধের সাথে অন্য ওষুধ ছিল না। প্রেগনেন্সিতে খেলে ঝুঁকি, রাগের চোটে খেয়ে ফেলি। তখন আমার মনে ভাবনা জাগে আপনার জন্য এমনটা হয়েছে। আপনাকে দেখে আমার কষ্ট না লাগলে এমন কিছু হতো না। সব কিছুর জন্য আমি দায়ী আম্মা। আপনাদের কষ্ট দিয়েছি আমি। বছরের পর বছর তোয়াশকে আপনার কাছ থেকে দূরে রেখেছি। আপনাকে দেখলে এখন আমার সৎ মায়ের প্রতি ধারণা পাল্টে যায়। আফসোস হয় আগে কেন আমার চোখ ছাউ পড়েছিল। আপনাদের অনেক অনেক খুশি আমি নিজ থেকে ধ্বংস করে দিয়েছি। একটাই অনুরোধ থাকবে আম্মা, আমাকে একটু ভালো হতে দিন। আপনাদের দয়া হাতটা আমার মাথায় রাখুন। সত্যি নিরুপায় ছিলাম আমি। হিংসা অসুস্থতা আমাকে কাবু করে দিয়েছে। তোয়াশ এখনও ভালো করে হাসেনি। ও শান্তি হাসি হাসতে পারে না আমার জন্য। ও বোধহয় ভাবে আমি এখানে ভালো নেই, কাউকে ভালো রাখতে পারছি না সে। আমাকে ওর মুখ হাসি ফোটাতে সাহায্য করুন আম্মা। আমি স্বচ্ছয় নির্মল একটা জীবন চাই আপনাদের সাথে। আকুতি মিনতির স্বর আরিয়ানার। অবাধে অক্ষকানি হতে জল গড়াচ্ছে। আজ কোনো ছলনা নেই, আছে নিঃসংশয় আবেদন। আপনজনের খুশি রাখার প্রাস। ত্রিহাত চোখে ভরে আসে জলে। মেহেরিনা যথেষ্ট শক্তপোক্ত ধাঁচের মানুষ। নজরুল চৌধুরীর চেয়েও এ ঘরে প্রত্যেকটা মানুষ ভালোবেসেন উনি। ভালোবাসার দাবি নিয়ে হাজির হননি স্বামীর সান্নিধ্যে। মাথায় একটা কথা আটকে পড়ে যায়। কোনো এক সময় তার স্বামীর রাজ্য জুড়ে অন্য নারী বসবাস ছিল। চাইলেই হুট করে সেখানে উড়ে এসে জুড়ে বসা সম্ভব নয়। মানুষের মন নামক গৃহে প্রবেশ করতে হলে আস্থার ধীরে। উনিও এমনটাই করেন, তবে তার পশ্চাতে অনেক ধৈর্য ত্যাগ বিসর্জন হয়েছে। তিলে তিলে ধাতস্থ করেছে, নিজেকে সামলিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী শিখেছেন কঠোরতা। এই মুহূর্তে সূক্ষ্ম নিঃশ্বাস বিমোচন করে বললেন, আরে কাঁদবেন না আরিয়ানা। অতীতে পড়ে থাকলে শান্তি স্বস্তি কোনোটাই আসবে না মনে। বর্তমান সুন্দর করে তুলি আমরা। আমি সব ভুলে গেছি, তুমিও যাও। মনে রাখবে তুমিও শ্রেয়া আমার কলিজার কলিজা। তোয়াশ তুজ যেমন আমার কলিজার অংশ, তেমন তোমরাও ওদের কলিজার অংশ। এমনটা আমি এমন বলছি না, আমার ছেলেদের ভালোবাসা দেখেই বলছি। আমি তোমাদের প্রাণ ভরে আদর করে দিব, তাতে আমার ছেলেরা খুশি, সেটা আমি জানি। আমি শ্রেয়ার সাথে অন্যায় করেছি, দুজনে না হয় এখন আমাকে একজনের ভালো শাশুড়ি বানিয়ে দেয় মিলে ঝুলে। শেষের কথা হাসির ছিলিক। শ্রেয়া ও আরিয়ানা চোখাচোখি হতে উভয় একই সঙ্গে সমস্বরে চিৎকার করে উঠে বলে, আম্মা আপনি বেস্ট। মেহেরিনা চৌধুরী ভাব নিলেন, বলে, আই নো পুত্রবধূরা। পিউ সিঁড়িতে থাকা অবস্থায় চিল্লিয়ে বলল, আমার আম্মু বেস্ট, আর আমি ওনার একমাত্র ছেলে, একমাত্র যোগ্য বউ। ঠোঁট দুটো নড়ে উঠল ত্রিহার। একদম ঢেউ ভাঙা হাসি শব্দে মুখরিত চৌধুরী বাড়ির চারিকোণ। সাজের বেলা নেমেছে সবে, তন্নমধ্যে এসে বাড়ির মাথা ঢুকে ফেলেছে আয়ুষী। মেয়েটা নরম স্বভাবের হলেও বেশ পটু, বিশেষ করে অন্যদের সাথে মিলেমিশে যেতে। এসে আরিয়ানার সাথে ভাব জমিয়ে ফেলেছে। দাবি করেছে ভাইয়ের সঙ্গে বসে মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখা খাবে। তুর্যকে ফোন দিয়েছে, বলেছে এক্ষুনি আসতে, কিন্তু ওকে নিরাশ করে দিয়ে সে জানিয়ে দেয় আসতে পারবে না। মনক্ষুণ্ণ খারাপেরা শুধু আয়ুষের জন্য নয়, আরও একজনের অন্ধ্রদেশে এসেছে, এবং সেই জন হলো শ্রেয়া। আজ কতদিন সরাসরি দেখে না তুর্যকে, খুব করে বলতে চায় চলে আসুন না, কিন্তু
পারে না লজ্জায়। যখনই এটা বলবে তুর্য এমন কথা শোনাবে যেটা হজম করা হবে কষ্টকর। তার চেয়ে মৌনতাই শ্রেয়। বড় এক বোল মুড়ি মাখা নিয়ে ছাদে এলো শ্রেয়া। পাটি বিছিয়ে গোল করে আরিয়ানা, তোয়াস, আয়ুষ, পিউ সবে আছে। আয়ুষই বসেছে দু ভাইয়ের মধ্যবর্তী স্থানে। ঘোর রজনী প্রহর চলছে। মধ্যরাত্রিতে মুড়ি মাখা খাওয়া বিষয়টা তাও তন্দা একপাশে ফেলে খুবই আশ্চর্যজনক, তবে বেশ মজাও। বোলটা সবার মাঝে রেখেও বসে নিল পিউর পাশে, কিন্তু পারল না। তোয়াস বাধা দিয়ে বলল, ছাদের অপর পাশে ছিলাম এতক্ষণ, মোবাইলটা ভুলে ওই দিকে রেলিংয়ের উপর রেখে এসেছি, এনে দিবি? এখন মনে হলো, জি ভাইয়া, এক্ষুনি নিয়ে আসছি। শ্রেয়া যেতে নিয়েও তীর রেখা নজর ফেলে দেখল সকলে কেমন মিটমিট হাসছে। হাসিগুলো নিঃশব্দ, কিছুই ঠাউর করতে সক্ষম নাও। গোলমেলে লাগছে সবটা। তোয়াক্কা না করে গটগট পায়ে অপর প্রান্তের দিকে হাঁটতে লাগলো। এসেই চক্ষু ছানা বড়া কাঁপুনি দিয়ে ওঠে সমস্ত তনু। উষ্ণতায় ফাঁক হয়ে অস্ফুট বেরিয়ে আসে প্রশ্ন। আপনি? সম্মুখে নির্বাক ভঙ্গিতে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো মানুষটা। শ্রেয়া কম্পন মিশ্রিত প্রশ্নটা যেন তার শ্রবণেন্দ্রিয় হয়নি, বরঞ্চ ছাই কালার শার্টের উপরে বোতামটা খুলে বলল, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? জলদি আসো। বউকে সারপ্রাইজ দিতে কত কি করতে হলো। নিজের বাড়িতে লুকিয়ে ছাদে আসলাম। লং জার্নি, সব মিলিয়ে ক্লান্ত। তাড়াতাড়ি কাছে এসো। বুকে মাথা রেখে একটু ভিতর শান্তি করে দিয়ে যাও তো, নয়তো এই ক্লান্তি আমাকে ছাড়বে না মিসেস সুপ্রপরি। আর ক্লান্তি আমাকে না ছাড়লে আমি তোমাকে ছাড়ছি না। স্ট্যাচু হয়ে গেলে কেন? তুমি চাইছো না তোমার জামাইয়ের শান্তি? বড্ড নিষ্ঠুর বউ তুমি। সিউসি ভিতরটা জ্বলে যাচ্ছে। নিবিড় নির্জন বিবারে ছাদের অপর পাশে হাতে মৃদুমন্ত জ্যোতি আসছে যে ভেসে ভেসে। চমকিত শ্রেয়ার শিরা উপশিরায় তরঙ্গ খেলা করছে। পুরানো অভ্যাস ক্ষণে ক্ষণে কিন্তু আস্মিত নব্য হয়ে ওঠে। অতিরিক্ত বিস্ময়ে ভয়ে গলা শুষ্ক শুষ্ক হয়ে কণ্ঠনালী সুখে কেমন কাট কাট হয়ে যায়। শ্রেয়া এই অভ্যাসটা বদলায় না। ধীর গতিতে পদতুলি ছাদে মেঝেতে ছুঁয়ে এগিয়ে এলো তুর্যর সান্নিধ্যে। বুকটা থরথর করে কাঁপছে। একটা ধমকা হাওয়া বয়ে গেল সেই সময়টাতে, এলোমেলো করে দিয়ে গেল ওর কেশগুচ্ছ। অঙ্গ প্রত্যঙ্গ সর্বাঙ্গ শিরশির অনুভূতি জাগিয়ে তুলে মুহূর্ত। তুর্য বুঝি তোয়ার সইল না। লাজুক হাসি দিয়ে স্থির নেত্রে নির্মে তাকিয়ে থাকা শ্রেয়াকে হ্যাঁচকা টানে বুকে মিশিয়ে নিল। হকচকিয়ে গেল ও। নিশ্চল চাউনি পড়ল তুর্যর আংশিক উন্মাদ বক্ষে। উতলা হয়ে পড়ল অভ্যন্তরের সমস্ত কায়া প্রবল উত্তেজনা। তুর্য কণ্ঠে উৎকণ্ঠা। মন খারাপ কি কমেছে আপনার? এই যে সারাক্ষণ মন খারাপ করে থাকেন আমি যাওয়ার পর, এটা কি উচিত হয়েছে? আমার বউ থাকবে সদা প্রাণবন্ধ। অতীতের কতটুকু হেসেছেন, কি পরিমাণ কেঁদেছেন, তা আমার মাথা ব্যথা নেই। আমার সার্থকতা তাতে যে আমি আমার অর্ধাঙ্গিনীকে কতটুকু সুখে রাখতে পেরেছি। তার হৃদয়স্থলে আমার দ্বারা কতবার হিম শীতল বাতাস বয়ে গিয়েছে, কতবার রক্তাক্ত হয়েছে, তার আমি জানতে চাই। শ্রেয়া দেরি করল না, একটুও না। উদ্বেলিত হয়ে জবাব দিল, একবারও রক্তাক্ত হয়নি। তুর্য তাকালো, কপালে ভাঁজ ফেলল। দায় সারবার বাঁকা হাসি বলে উঠল, এটা মিথ্যে। আই হার্ট ইউ। হিট আওয়াজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লাওয়ার বেডস। গলা কম্পন শ্রেয়ার। মুখ গুছিয়ে অস্পষ্ট কণ্ঠে বলার চেষ্টা করে, কিন্তু এটা তো আপনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, আর দ্বিতীয়বার সেটা আমার ভালোর জন্যই। তাই বলে অন্যায় ঢাকা পড়া যাবে? ভালোবাসা বলে সব মাপ। কোমল মনের বউ সামলাতে ঠিকই কি পরিমাণ কঠিন হতে হবে বলো তো, নাকি শক্তিশালী হতে হবে? এমনিতেই আমার দেহ বলিষ্ঠ, বউ যা কোমল, এই দেহের জোর খাটিয়ে জড়িয়ে ধরলে পিষে যাবে। শ্রেয়ার কথা কাটানোর জন্য ফটাফট জিজ্ঞেস করে বসলো, আপনি এত রাতে আসলেন যে? আগামীকাল ভার্সিটি? সমস্যা হবে না, এমনিতে অনেক ঘন ঘন ছুটি কাটিয়েছেন। চিন্তায় কি আমার জন্য নাকি আমার ভবিষ্যৎ ট্যামাটুমির জন্য? ভুরু যুগল কুচকে
প্রশ্নটা করল তুর্য। স্যার, হতভম্ব হতবুদ্ধি কণ্ঠে গলিতে বেরিয়ে আসলো চমক মিশ্রিত ধ্বনি। টেমা তুমি? তুর্য তার বাহুবন্ধনে আবদ্ধ মেয়েটাকে ললাটে ঠোঁট ছুঁয়ে পার করলো কয়েক মিনিট। নিঃশ্বাস ভারী ভারী ঠেকছে স্যার। ঢেউ গর্জে উঠছে যেন বক্ষস্থলে। পরক্ষণে অনুভব হয় উষ্টযুগল ধীরে ধীরে ওর সরু নাকখানা স্পর্শ করে অনবরত নড়তে থাকে। ঠোঁটের কানে সে এসেছে। ভিতরটা লুপ্ত স্যার। স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা। তুর্য প্রখর চাউনি নিক্ষেপ করে ওর সমগ্র বদনে। ফিসলে হেসে কর্ণধারে মুখ দিয়ে বলল, এই যে এভাবে আদর করি, এটা ফলাফল আসবে না? ফলাফলগুলোর নাম আপাতত টেমা টুমি, পরে সুন্দর নাম ভেবে দেব। আর মিসেস সেওসি আমার বউ, আমার শুভ্রপরী। কাল শুক্রবার, ভার্সিটি অফ। চাকরি যাবে না আমাদের ভবিষ্যতে। টেমা টুমির অভাব ভুগছেন না, কিন্তু আফসোস, টেমা টুমি মাকে আদর করতে গেলে তার লজ্জা আমাকে বাধা দেয়। এত লজ্জা রেখে তাদের আনা যাবে? টেমা টুমির আম্মা লাল রঙের সাথে এই মুহূর্তে স্যার মুখশ্রী তুলনা করলে মন্দ হয় না। শক্ত বক্ষে চট করে মুখ গুজে ফেলছে। ইচ্ছা অনিচ্ছা সব মিশিয়ে নরম উষ্ণতার স্পর্শ এঁকেছে সেটা খোলামেলা বুকে বা পাশে। তুর্যর শরীরে সর্বত্র শক্তি দিয়ে মিশিয়ে নিল ওকে। তাও হৃদযন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া অস্বাভাবিক হয়ে পড়ল। বলো, তোমাকে ছাড়া থাকতে পারবো না। যেদিন গেলাম সেই দিন থেকে ভিতরে জ্বালাতন শুরু হয়। আমার ক্লান্তি অবসান হওয়ার মাধ্যমে আমি রেখে গিয়েছি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। শ্রেয়া ভুলবশত মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ফেলল। নিমেষে ক্ষিপ্ত দৃষ্টি ছুঁড়ে মারল তুর্য। ভয়ে কুঁকড়ে গেল ও। আমতা আমতা করে বলল, না, ফেলতে পারবে না। তবুও লাভ হলো না। তুর্য আগুনের শিকার ন্যায় জ্বলে উঠল। ওর ওড়না দিয়ে টেনে নিয়ে নিজের গলায় পেঁচিয়ে বলল, কিঞ্চিত থ্রেডের অভ্যাস কণ্ঠে কড়া সুর বলে উঠল, ভালোবাসি বলে তবে ওড়না পাবে, নয়তো সারা রাত দাঁড়িয়ে রোমান্স করব। ভাই ভাবি আয়ুষী পিউ সবাই কিন্তু আরও বাড়িয়ে জড়িয়ে ভাববে। আকর্ষক মস্তিষ্ক সজাগ হলো স্যার। ও তো এত সময় ভাবেনি। ছাদে উপস্থিত বাকি সবাই কথা। লজ্জায় যেতে মন চাইছে। ওর ওড়না ছাড়া যেতে পারবে না। ভালোভাবেই দড়িবিহীনেই করে শক্ত কঠিন বাঁধন বেঁধে ফেলেছে। সুযোগ পেলেই হেলানিপানা মাতোয়ারা হয় এই সুঠামদেহী পুরুষ। অদৃশ্য বাঁধন, অথচ কি কঠিন। উপায়ন্তর না মেলায় মনে মনে সাজিয়ে নেয় বর্ণমালা। বুকে ধূপধাপ আওয়াজ সমত বলল, ভালোবাসি। তুর্য রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। চেহারা নির্লিপ্ত ভাবসাব। প্রশ্ন করল, কবে থেকে? সে এমনিতে রুদ্ধশ্বাস অবস্থা, তার উপর তুর্য ব্যবহার অভ্যাস। জেনে শুনে ওর সাথে ইচ্ছাকৃত এমন করে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে না দেখি ভালোবাসা। বাহ, বউ আমার রিয়েল লাভার। আই লাভ ইউ টু 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 বউ। সে ব্যাকুল বনে গেল। একবার টু 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 আশ্চর্যজনক কাণ্ড। ভারী সরম লাগছে। প্রতিদিন যেন নতুন করে আবিষ্কার করে ও তুর্যকে। হ্যালিবানা গম্ভীরতা মিলিয়ে ভালোবাসা প্রকাশ করে যায় লোকটা। এবার অন্যদিন হাত পাতে শ্রেয়া। তুর্য ওকে আগ্রহ করে কয়েক কদম ওর পিছনে গিয়ে দাঁড়ালো। তৎক্ষণাৎ মাথা কিছু অনুভব করলো। ওড়নাটা জড়িয়ে দিয়ে ওর মাথা তুর্য হাতটা ধরে সাথে করে নিয়ে এলো আড্ডার স্থানে। ওদের দেখে হইচই করে উঠল সবাই। আয়ুষী তো রীতিমতো খিলখিল করে হেসে গেল। ঠিক কতক্ষণ হিসেব করা হয়নি সময়। কখনো কখনো বেহিসাবি অনেক কিছু ভালো লাগে। সেই রাতে আড্ডা হয় জম্পেশ। তন্মধ্যে আরিয়ানা সবাইকে সাক্ষী রেখে তুর্যর প্রতি কৃতজ্ঞতা জানায় ওদের এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য। ক্ষমাও চায়। বিপরীতে তুর্য কেবল এটাই বলে, মানুষের হৃদয়স্থলের কাছে ন্যায় স্বচ্ছ হলে ত্রিভুবনে সব কিছু সুন্দর। সেই কাজ যদি ঘোলাটে হয়ে যায়, আশেপাশে চারিধারে সকল জিনিস কুৎসিত তুচ্ছ। পরের প্রাতকালে তোয়াস তুর্য হাঁটতে বের হয় বাবার সঙ্গে। দু ছেলেকে নিজের দুপাশে পেয়ে নজরুল চৌধুরী এখন বেশ সুস্থ হয়ে উঠেছেন। চিন্তা, কষ্ট, দুঃখ, মানসিক অশান্তি একজন সবল মানুষকে নিয়ে দিয়ে দেয়। মানুষটাকে পরখ করলে মনে হয় সে যেন কত কঠিন রোগে ভুগছেন, অসুস্থ। এগুলো থেকে মুক্তি পেলেই
সুস্থ আর শান্তি। নজরুল চৌধুরীর ক্ষেত্রে তাই হলো। আজকাল মানুষে দেখে তিনি নিজেই তাগড়া তাগড়া দু যুবককে নিয়ে মহানন্দে ঘুরে বেড়াতে পারে। হাঁটতে হাঁটতে কবরস্থান কাছাকাছি আসে তিনজন। অদূরে মায়ের কবরটা। তিনজনের অপলক দৃষ্টি তাকিয়ে রইল। কত শত সেকেন্ড যে পার হলো, এর মাঝে সে খেয়াল কারোই নেই। মোবাইলটা বেজে উঠতে তোয়াস একটু ঝমকি দিয়ে উঠে। মাকে দেখেনি সেই, কিন্তু কল্পনা খুঁজে পায় প্রতিনিয়ত। মোবাইলটা নিয়ে একপাশে সরে আসে। বাবাকে নিয়ে বাড়িতে আসো, উনি ওষুধ না খেয়ে বেরিয়ে পড়েছেন। আম্মা এখন বলল, ডায়াবেটিক্সের রুগী হয়ে এত অনিয়ম করলে চলবে? জলদি এসো। ধামকি দিয়ে আরিয়ানা টুক করে কলটা কেটে দিল। তোয়াসের মনটা ছেয়ে যায় অপ্রশান্তিতে নিমিষেই। এক রাতেই আরিয়ানা নিজেকে আরও পাল্টেছে। তুর্যর কথাটা মাথায় অত্যন্ত সুন্দরভাবে গেঁথে নিয়েছে। পরিষ্কার হৃদয় হতে হবে। হৃদযন্ত্রের কোনো রকম ভেজালের অস্তিত্ব রাখা যাবে না। কেননা মেদিনী সবটাই মুগ্ধ হয়ে সুন্দর চোখে অনুভব করতে হবে। তোয়াস ফিরে এসে বলল, বাবার বাড়িতে চলুন। দেহে কোনো এক অংশে পুরানো অনুভূতিকে উচ্চাটান ক্রমশ বেড়ে গেল। কিছু বলতে পারল না নুরুল চৌধুরী। উনি তো হাত অনুচুত অর্থাৎ সামনে উঁচিয়ে দুই ছেলের কাঁধে রাখে। রাশভারী গলায় বলো, ভালোবাসা আলগে রেখো দুজনে। ফাতেমা চৌধুরী প্যাসেজওয়েতে লাঠি ঠক ঠক শব্দ তুলে এগোচ্ছিল। হুট করে তার চোখে বিঁধে পিউর চুমু খাওয়া। তড়িত বেগে দুইবার চুমু খেলো মেয়েটা আয়ুষে। খসখসে গালে, খোঁচা খোঁচা দাড়ির ওপরে। লজ্জায় উল্টো ঘুরে ঘরের দিকে হাঁটা ধরল। বিড়বিড় করে বলো, প্রেমে করব স্বামীর লগে, দরজাটালে লাগাইয়া করব না? শরম নাই? রহিমা খালা ফাতেমা চৌধুরীর রুমে ছিল। হাতে ঝাড়ুটা ফেলে দৌড়ে এসে বলে উঠল অস্থির গলায়, কি বিড়বিড় করলেন আম্মা? বেজায় বিরক্ত ফাতেমা। রাগে গজগজ করল, তুই একটা কান পাতলা বেডি, সব হুনা লাগবে তোর। বিড়বিড় করছি তোরে লাথি মেরে কই পাঠামো ওই বিষয়। এটি কি কন আম্মা? আমি কি করছি? কষ্টস নাই, কিন্তু এখন আমার মাথার উপর নাচতাছোস। যা চা লইয়া চা খাম। আনতে হবে না রহিমা খালা, বসুন, আমি এনেছি দাদি। আদুরে নর্ম কণ্ঠস্বর শুনে কান খাড়া হয়ে গেল ফাতেমা চৌধুরী। মুখ ঘুরিয়ে দেখে আরিয়ানা চায়ের কাপে হাতে দরজায় দাঁড়িয়ে, ঠোঁটে মিষ্টি হাসি ঝুলালো। উনি ভূত দেখার মতোই করে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। নিচু কণ্ঠে বলল, তুমি? আরিয়ানার প্রশ্নটা উপেক্ষা করে এগিয়ে এলো। মেহেরিনা শিখিয়ে পড়িয়ে দিয়েছে কিভাবে দাদির মন জয় করতে হয়। চায়ের কাপটা এনে টেবিলের উপর রাখলো সে। নিচে যেতে আপনার কষ্ট হবে, তাই উপরে নিয়ে আসলাম। বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না কথাগুলো ফাতেমা চৌধুরীর নিকট। কণ্ঠের দূরতা টানে। তোমার হাতে চা খাবো না কেন? বিরস কণ্ঠে আরিয়ানা। যদি কিছু মিশিয়ে আনো। গটগট করে চাটা হাতে তুলে নিজেই চুমুক বসালো আরিয়ানা। তৎপর বলো, বেঁচে আছি দাদি, আমাকে সুন্দরভাবে আপনাদের সাথে বাঁচার সুযোগ দিন। কয়েক পলক ভেবে ফাতেমা চৌধুরী বলে উঠল, দিমু, এখন চায়ের কাপটা দাও। বরবাদ তো কইরাই দিলা, এইটা খাইয়া লও। আরিয়ানা স্মিত হাসল। সেই হাসিতে যেন মুক্ত ঝরছে। মন্ত্রমুগ্ধ ন্যায় তাকিয়ে দেখল নিষ্পলক অক্ষিতে ফাতেমা চৌধুরী ও রহিমা। কোরবানির ঈদ পালনের জন্য সম্পূর্ণ চৌধুরী বাড়ি গ্রামে এলো। বিশাল বড়সড় গরু কিনেছেন চৌধুরী সাহেব। এই প্রথম ছেলে পুত্রবধূ নিয়ে গ্রামে ঈদ পালন। গ্রামে বহু বছর না আসার আগেই আধপাকা উপরে টিনের চাল দেওয়া দুটো ঘর রয়ে গিয়েছে। উঠোন পেরিয়ে এ ঘর থেকে ও ঘর যেতে হয়। মাঝে মধ্যে আসলে মানুষ থাকতে ভেবে এরকম ঘর তুলে রাখা, কিন্তু ব্যস্ত জীবনে ফেলে রেখে শহরমুখী হয় কজন। মেহেরিনা বেতের মোড়া বসে তিন পুত্রবধূর আলাপ মতো দেখছেন। তিনজনেই জেদ ধরেছেন আজকে শিল নোড়ায় মশলা বাটার। শহরে ব্লেন্ডার কাম চালিয়ে এখন কাঁচা হাতে এসব কি পারবে? তবু প্রবল চেষ্টা তিনজনের। সে এক প্রকার যুদ্ধ চালাচ্ছে। যে করেই হোক দারচিনি একদম মিশ করে ছাড়বেইও। নিহা
বার কয়েক বলেছে পিউকে এসব ছেড়ে ঘরে গিয়ে বিশ্রাম নিতে, কিন্তু শুনতে অপরাগ। এখানে বসে রহিমা খালা একজন সখী হলো, তার নাম কুসুম। কুসুম খালা বলে ডাকে সবাই। পাশের বাড়ি থাকেন তিনি। উনি তিনজনের উদ্দেশ্যে বলেন, আজকাল এমন বউ পাওয়া যায় না। আমার পোলা বউরা সারাদিন খায় আর ঘুমায়। আমগো মতোই শহরে থাইকা তো প্রেম কইরা বিয়া কইরা আনছিল আমার পোলাডায়। নিজের ঘরে তো পরের ঘরে সব মিষ্টি। মহিলার কথায় পৃষ্ঠে হাসি মুখে বলে উঠল মেহেরিনা। কথায় মারপ্যাচ বুঝতে পেরে সে আর নিঃশব্দে হাসল। কে জানে কুসুম খালা বুঝল কিনা। কি নীরব তীরটাই না ছুটলেন মেহেরিনা চৌধুরী। শীর্ণলা মশলা বেটে হাতের অবস্থা নাজেহাল আরিয়ানার, তবুও আনন্দ পেল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাতের খাবার উঠোনে এক পাশে গর্ত করে চুলো বানিয়ে রাঁধা হবে। ইতিমধ্যে ইট দিয়ে চুলো বানানোর কাজ সমাপ্ত। সে এক খয়েরি রঙের শাড়িটা আঁচল মাথায় টেনে কেরোসিনের বোতলটা নিয়ে এলো। তুর্য ওর হাত থেকে বোতলটা নিয়ে অভিজ্ঞদের মতো ছটপট আগুন জ্বালিয়ে ফেলল। বন্নিশিখা বাড়ছে। তুর্য কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পরনে কালো শার্টটা ঘেমে একাকার। চেয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে লঘু স্বরে বলে উঠল, তোমাকে সবসময় নতুন বউ লাগে কেন? এই যে টুকটুকে লাল খয়েরি শাড়ি পরে মাথায় ঘোমটা টানলে মনে হচ্ছে আমার বিয়ে করা বউ। বুকের বাঁ পাশটা থপ করে উঠে। তোমাকে একটু না দেখলে পেলে মনে চায় এই পাশে হৃদয় নামক অঙ্গটা আমি আগুনে পুড়িয়ে ফেলি। ভালোবাসি আমার শুভ্রপরি। সে আর চারপাশে এক নজর মেলে তুর্যর গায়ে ঘেঁষে দাঁড়ালো। ডিমে তালে হাতে হাত লাগলো। মুষ্টিবদ্ধ করে ফেল তুর্য। তাৎক্ষণিক মোহনীয় স্বরে বলল, আমি আপনার সাথে মিশে থাকবো, চিরকাল থাকবো। সমাপ্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই গল্পটির সঙ্গে থাকার জন্য। আশা করি আবার নতুন কোনো গল্পের সাথে শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।